বাংলাদেশের মার্কেট জবে ফ্লাটারের অবস্থাটা কোথায়? লাইক ফ্লাটারের ডিমান্ড কতটুকু আছে? বা ফ্লাটার শেখা আসলে worth it কিনা আমার জন্য? অ্যান্ড অলসো যদি ভবিষ্যতে জব অপরচুনিটি কিরকম কি থাকতে পারে? এই যে আই থিংক জুনিয়রের জন্য ২০ থেকে ৩০,০০০ টাকা বা হয়তো ৩৫। হুম, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা লাখের উপরেও দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই। এখন আপনি তাহলে আপনার ইয়েটা বলেন, আপনার নিজের মানে আপনি তো একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন। প্রথমে একটু নিজের একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন যে আপনি বর্তমানে এই অবস্থায় আছেন বা পড়ালেখা করছেন বা কোথায় আছেন? সো ভাইয়া আমি বেসিক্যালি বর্তমানে আমার ফাইনাল ইয়ারে আছি, 4th ইয়ারে আছি। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। সো আমি রিসেন্টলি আসলে ফ্লাটার নিয়ে খুব ইন্টারেস্টেড। ফ্লাটার নিয়ে খুব ইন্টারেস্টেড ফিল করছি, তাই ফ্লাটার শেখা স্টার্ট করছি। জাস্ট ১-২ সপ্তাহ টাইম হবে। লাইক খুবই রিসেন্টলি। তো ফ্লাটার শেখা স্টার্ট করছি অ্যান্ড আজকেই হঠাৎ করে লিঙ্কডইনে আপনার পোস্ট দেখলাম যে আপনি এখানে ফ্রি কনসালটেশন দেওয়া শুরু করবেন ২০ তারিখ পর্যন্ত সবাইকে। তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তো এরপর আমি জাস্ট আপনার আইডিয়াতে ঢুকলাম, ওখানে গিয়ে দেখলাম যে আপনি ফ্লাটার নিয়ে অনেক কনসালটেশন দেন। তো এরপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, যদি কিছু ক্যারিয়ার গাইডেন্স পাওয়া যায় বা এমনিতে আমাদের দেশের মার্কেট অবস্থা কিরকম ফ্লাটার নিয়ে। কারণ দেখা তো যায় যে আসলে যখনই কেউ ডেভেলপমেন্টের কথা বলে সবার মাথায় প্রথমে চলে আসে ওয়েব ডেভেলপমেন্টের কথা। লাইক বাই ডিফল্ট এভরিওয়ান থিংস ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট বানালো, ওয়েব ডেভেলপমেন্ট করা হয় মান স্ট্যাক বা অন্য কোনো স্ট্যাক ইউজ করে। বাট ফ্লাটারের কথা খুব কম মানুষের চিন্তা করে আসলে। এই কারণে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের মার্কেট জবে ফ্লাটারের অবস্থাটা কোথায়? লাইক ফ্লাটারের ডিমান্ড কতটুকু আছে? বা ফ্লাটার শেখা আসলে worth it কিনা আমার জন্য? বা বা এমনি যেহেতু ভিডিও শেয়ার করবেন সো অন্যদের জন্য worth it কিনা? এই জিনিসগুলো একটু জানতে চাচ্ছিলাম। আর এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিকস হয়তো যে যেহেতু আপনি নিজে একজন ফ্লাটার এর এক্সপার্ট, সো মানে কিভাবে পড়লে আমার জন্য খুব কম সময়ে আমি ভালোভাবে ফ্লাটার শিখতে পারবো, এক্সপার্ট হইতে পারবো অ্যান্ড অলসো যদি ভবিষ্যতে জব অপরচুনিটি কিরকম কি থাকতে পারে, এই জিনিসগুলো নিয়েই আমি মেইনলি জানতে চাচ্ছি একটু। আচ্ছা, প্রথমে বলি যে আপনি যেটা বললেন যে ফ্লাটারে তো খুব বেশি মানুষ কথা বলে না ফ্লাটার নিয়ে, সবাই দেখি ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে খুব কথা বলে। তো আপনি হচ্ছে 4th ইয়ারে যেহেতু, তা আপনার এই যে মোটামুটি 4টা বছর গেছে, আমি একটু জেনে নেই। তো এই 4টা বছরে আপনি কি কোডিং বিষয়ক কোনো কিছুতে গেছেন নাকি জাস্ট রেজাল্টের দিকে ফোকাস করছেন? মোস্ট অফ দ্য টাইম আমার রেজাল্টের দিকে ফোকাস করা হয়েছে। বাট এমনিতে আমি জাস্ট লাইক ট্রেডিশনাল যে মানুষ যে অ্যাডভাইস দেয় ডিএসএ প্র্যাকটিস করো বা এমনিতে ছোটখাটো ইউনিভার্সিটি কোর্স রিলেটেড যে সমস্ত প্রজেক্ট আছে ওই জিনিসগুলো করা হয়েছে। বাট ওইগুলা তো সবকিছু আসলে ওয়েবসাইট বিল্ডিং এর মধ্যেই ছিল আমাদের। দেখ আমাদের ডেটাবেজের একটা কোর্স ছিল, সেটার মতো একটা ওয়েবসাইটে বিল্ড করা লাগছে। অলসো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স ছিল, সেটার মতো আলটিমেটলি প্রজেক্টে একটা ওয়েবসাইট বিল্ড করা লাগছে। আমি ফ্লাটারের মধ্যে ইন্টারেস্ট পাইছি বেসিক্যালি আই হ্যাড অ্যান ইলেকটিভ কোর্স। তো ইলেকটিভ কোর্সটা নিয়েছিলাম, দ্যাট ইলেকটিভ কোর্স ওয়াজ ফর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো ওইটা নেওয়ার পর ওইখানে আমি ফ্লাটার ইউজ করছিলাম প্রজেক্ট বানানোর জন্য। দ্যাটস ওয়েন আই ফাউন্ড ফ্লাটার ভেরি ইন্টারেস্টিং। তা আপনি যে ওয়েবের প্রজেক্টগুলো করছেন ওইগুলাতে কি ফ্রেমওয়ার্কে করছেন নাকি জাস্ট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট? না, আমার টোটাল ২ টা প্রজেক্ট করছিলাম। ১ম টার মধ্যে আমি পিএইচপি দিয়ে করছিলাম। আর 2nd টায় মানস্টাইল ইউজ করছিলাম। তা আপনার কাছে কি জিনিসটা ইন্টারেস্টিং মনে হয় নাই বা এরকম কিছু? ইন্টারেস্টিং মনে হওয়ার চেয়ে বেশি হলো কি, আ আই থিংক অনেক মানুষ হয়তো আমার সাথে এই জিনিসটা ডিসএগ্রি করতে পারে। বাট অন্য যে সমস্ত প্রজেক্ট গুলো করছিলাম সেগুলো একটা টিম প্রজেক্ট ছিল। অ্যান্ড ইউ নো হাউ ইউনিভার্সিটি প্রজেক্ট ওয়ার্কস। কাজ করে বেসিক্যালি ১-২ জন মানুষ, বাকি সবাই বসে থাকে। তো ওইরকম টিম কোঅপারেশন খুব ভালো ছিল না। দ্যাটস ওয়াই ওইভাবে কাজটাজও ঠিকমতো করা হয় নাই। কোন রকম জাস্ট লাইক মার্ক পাওয়ার জন্য যা করা দরকার অতটুকু করে পার পেয়ে গেছি। বাট যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কোর্সটা করছিলাম, ওইখানে প্রজেক্টটা সোলো ছিল। ওখানে কোনো টিম প্রজেক্ট ছিল না। সো I was able to do everything that I wanted to do. That's why I think আমি আরো বেশি ইন্টারেস্ট পাইছি এই প্রজেক্টটা করার জন্য। সো আচ্ছা, তো এখন আপনি তো ওইটা নিয়ে মোটামুটি কাজ করছেন, আবার এখন ফ্লাটারেও একটু বেশি কাজ করছেন যার কারণে ভালো লাগছে। তো এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে, মানে নিজের ভালো লাগছে কাজ করতে? যে আমার এই লাইক আমার কাছে পার্সোনালি ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, মজা আ লাগছে কোনটা? আই উড সে আমার কাছে পার্সোনালি ফ্লাটার বেশি ইন্টারেস্টিং লাগছে। কেন মজা লাগছে এটা? একটা তো কারণ আছে যে আমার এই কারণে জিনিসটা খুবই মজা লাগছে।
ফ্লাটার বেশি আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে কারণ ওয়েল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা জিনিসের ক্ষেত্রে যে প্রবলেমটা আমি নিজে পার্সোনালি ফেস করছিলাম যখন আমাদেরকে বলা হয়েছিল প্রজেক্ট বানানোর আগে যে তোমরা কোন স্ট্যাকে বানাবা সেটা তোমরা ফিক্স করে তারপর করো। সো আই স দ্যাট আই হ্যাড টু মেনি অপশনস, ওইখান থেকে কোনটা চুজ করব, কোনটা ছেড়ে কোনটা করব, এগুলো নিয়ে না একটা মানে একটা হেসিটেশনের মতো পড়তেছিলাম যে কি করবো আমি নিজেও বুঝতেছিলাম না। বাট ওয়েন ইট কেম টু অ্যান্ড্রয়েড, আমাদের ফ্যাকাল্টি আমাদের বলছিল যে সবচেয়ে ইজি উপায় বললো তোমাদের কাছে দুইটা অপশন খুব ইজিলি আছে, হয় কটলিন না হয় ফ্লাটার, অথবা রিয়াক্ট নেটিভ ইউজ করতে পারো। বাট স্যার রেকমেন্ড করে নাই, স্যার বলছিল যে কটলিন অথবা ফ্লাটার যে কোনো একটা শিফট করো। সো আমি ফ্লাটার দিয়ে করতে গেছিলাম। সো আই স দ্যাট আমার খুব একটা প্যারা খাওয়া লাগতেছে না যে আমি কোন স্ট্যাক ইউজ করবো বা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবো। আই চোজ ফ্লাটার, অ্যান্ড ফ্লাটারের খুবই মানে বেসিক টেমপ্লেট তো আছে যেটা দিয়ে কি অ্যাপ বানাই, তো ওইটা দিয়ে আমি ইজিলি কাজ করে ফেলতে পারছি। সো আমার ওই প্যারাটা খাওয়া লাগে নাই যে আচ্ছা আমি এই স্ট্যাক নিয়ে কাজ করতেছি, তাহলে কি আমার অন্য স্ট্যাকে করলে কি আমার প্রজেক্ট আরো বেটার হইতো বা কিছু, বা এই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ না করে আমার অন্য ফ্রেমওয়ার্কে কাজ করলে বেটার হইতো কিনা। ওই অপশনটা একটু কম থাকার কারণে একটা দিক দিয়ে সুবিধা হয়েছে যে আমার মতো যারা ইনএক্সপিরিয়েন্সড আছে, লাইক এক্সপিরিয়েন্স মানুষরা তো অবভিয়াসলি অনেক বেটার জিনিস চুজ করতে পারবে। বাট যেহেতু আমি একজন ইনএক্সপিরিয়েন্স, আমার কাছে ওই অপশন না থাকার কারণে আমি যে কোনো একটা রুটই ইজিলি চলতে পারছি। অন্য চারদিকে ফোকাস না করে জাস্ট একটা দিকেই ফোকাসটা, নিজের পুরা ফোকাসটা দিতে পারছি। দ্যাটস ওয়াই আই লাইক ফ্লাটার মোর, যে আমার এত অপশনের মানে এত ভ্যারাইটি অফ অপশনের চেয়ে একটা অপশনই আমি একটু টোটালি ফোকাস করতে পারছি। হ্যাঁ, আপনার সাথে আমি কিছুটা রিলেট করতে পারি। কারণ আমি নিজেও ১ম দিকে যখন ভার্সিটিতে ছিলাম, তখন আমার ডিসিশন ছিল যে আমি ওয়েব ডেভেলপার হব। তো ওয়েব ডেভেলপার আ এটা নিয়ে আমি মোটামুটি ভার্সিটি লেভেল পুরোটাই আমি ওইটা নিয়েই ছিলাম। তখন আমাদের সময় আবার Laravel জিনিসটা অনেক পপুলারিটি পাচ্ছিল। তো আমি হচ্ছে আ আ আপনার HTML, CSS, JavaScript, তখন আবার আপনার এই Node.js বলেন বা যেসব ফ্রেমওয়ার্ক গুলা আছে, এইগুলা তখনও পপুলার ছিল, কিন্তু ওইগুলা নিয়ে সাধারণত আমরা বিগিনাররা বুঝতাম না যে আসলে এগুলো আমাদের শিখতে হবে। আর ওই টাইমে নরমাল HTML, CSS, JavaScript দিয়েও ফ্রিল্যান্সিং এ বেশ কাজ করা যেত। তো আমার সবসময় একটা টার্গেট ছিল যে আমি ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং এ আমি আ ভালো করব। দেশীয় যেসব জব আছে এগুলোর মধ্যে আমি যাব না। এরকম আমার ওই টাইমে একটা ইচ্ছা ছিল। তো মোটামুটি ২-৩ বছর, ভার্সিটির ২-৩ বছর আমি এগুলা নিয়ে থাকার পরে এর মধ্যে আবার ইয়েটাও শিখে ফেলি। আমার ভালো লাগার জায়গা থেকেও গ্রাফিক ডিজাইনের কিছু কাজও শিখে ফেলি। তো পরবর্তীতে আমি বুঝতে পারি যে আমাকে আসলে Laravel শিখতে হবে। ব্যাকএন্ড না শিখলে আমার সেরকম ডিমান্ড হচ্ছে না। তো Laravel শিখবো ডিসিশন নিলাম। আবার এই যে বিভিন্ন রকমের স্ট্যাক, কেউ দেখি বলে জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক, কেউ বলে Laravel শিখো। দুনিয়ার মানে এত কিছু, এত হিজিবিজি, আমার কাছে এত মানে বাজে লাগতো জিনিসটা, ওয়েবের দুনিয়ার ফ্রেমওয়ার্ক আর এত বেশি জিনিসের মধ্যে। তো পরবর্তীতে আমি যখন ২০২১ সালে ফ্লাটার ফার্স্ট টাইম ট্রাই করি, তো আমার একবারেই খুবই ভাল লাগে যে এই জিনিসটা আমি শুধু একটা জিনিসে ফোকাস করছি, আমার সব প্ল্যাটফর্মের জন্য কাজ করা হয়ে যাচ্ছে। এই একটা কারণেই আমার হচ্ছে ফ্লাটারে শিফট করা। তো আপনার যেই আপনি হচ্ছে মোবাইল ডেভেলপমেন্ট, সাধারণত মানুষ ফ্লাটার দিয়ে মোবাইল ডেভেলপমেন্টটাতেই ফোকাস করে বেশি। তবে ইদানিং আস্তে আস্তে কোম্পানিগুলা মোবাইলের সাথে ওয়েবের দিকেও যাচ্ছে। ফ্লাটার আস্তে আস্তে ওয়েবে আরও বেশি ম্যাচিউর হচ্ছে। তো আমি যেমন পার্সোনালি এই মুহূর্তে ২টা বড় প্রজেক্ট করতেছি ফ্লাটারে ২টা ক্লায়েন্টের জন্য। ২টাই বিদেশি ক্লায়েন্ট, এবং তারা ফ্লাটার দিয়ে অ্যান্ড্রয়েড iOS এবং ওয়েব ৩টাই করবে। তো সেই হিসাবে বলছি আস্তে আস্তে কোম্পানিগুলো ওয়েবের দিকেও যাচ্ছে কিন্তু ফ্লাটারে। আর আপনার নেক্সট যেই ইয়েটা আমি করব যে আপনি কটলিনটা ট্রাই করছেন কিনা? কটলিন অনেকে আবার ডিসিশন নেয় যে না, তুমি হচ্ছে ফ্লাটার নিতে পারো অথবা কটলিন, আপনার টিচার যেটা বলছে। তো আপনি কটলিনটা ট্রাই করছেন? কটলিন দিয়েও কিন্তু মাল্টি প্ল্যাটফর্মের সুযোগ আছে। না ভাই, আমার কটলিন ট্রাই করা হয় নাই। আই ওয়াজ থিঙ্কিং যে ফ্লাটারে একটা বেসিক প্রফিসিয়েন্সি আনি, যে আচ্ছা ঠিক আছে আমি ছোটখাটো প্রজেক্ট নিজে নিজে বানাইতে পারবো, দেন আমি আস্তে আস্তে কটলিনটা এক্সপ্লোর করা স্টার্ট করবো। লাইক এখনো যেহেতু লাইক আমি মাত্রই বললাম যে মাত্র ২ সপ্তাহ হয়েছে আমি একটু শেখা শুরু করছি। তো এখনো মানে নিজে নিজে ফুল কোড নিজে নিজে দেখা মানে বুঝাইতে ইউনিভার্সিটি প্রজেক্ট তো ভাইব করি সবই মোস্ট অফ দ্য টাইম। তো একদম এন্টায়ার র কোড এন্টায়ার জিনিসটা নিজে নিজে টাইপ করে লেখাটা
ওই প্রফিসিয়েন্সিটা না একটু মানে বেসিক লেভেলে না আনা পর্যন্ত আমি অন্য কোনো কিছু এই মুহূর্তে এক্সপ্লোর করতেছিলাম। আচ্ছা। ভাইব কোডিং এর বিষয়টা যেহেতু আসলো এটা বলি। আপনি যেহেতু এখন বিগিনার লেভেলে আছেন, ভাইব কোডিংটা ওইভাবে করা যাবে না। এখন আপনি যেটা করবেন কোডটা নিজেই লিখতে হবে ১ম থেকে শেষ পর্যন্ত। কোনো জায়গায় যদি আপনি বেঁধে যান, আপনি মনে করবেন এআই হচ্ছে আপনার বড় ভাই। তো আপনার যদি সিনিয়র কোনো ভাই থাকতো, আপনি কোনো জায়গায় বেঁধে গেছেন, আপনি তাকে কিন্তু প্রশ্ন করতেন, "ভাই এইখানে কিভাবে করব?" বা "ভাই এইখানে বুঝতেছি না, এইখানে ভুল কি হয়েছে একটু ধরায় দেন।" এআই কে ওইভাবে ইউজ করতে হবে এবং ChatGPT কে ইউজ করবেন। তো আপনার কোডটা ১ম থেকে শেষ পর্যন্ত নিজেই লিখতে হবে। কোনো একটা ফিচার সাপোজ আপনি বুঝতেছেন না যে আচ্ছা এই জিনিসটা কিভাবে বানানো যায়। সাপোজ একটা লেআউট আপনি বুঝতেছেন না। আপনি সেইটা ChatGPT কে জিজ্ঞাসা করবেন, "আমি এটা কিভাবে বানাবো?" সে আপনাকে একটা কোড দিবে বা আপনাকে কিছু গাইডলাইন দিবে। ওইগুলা দেখে আপনাকে শিখে ফেলতে হবে। ঠিক যেভাবে আপনি আপনার সিনিয়র ভাইয়ের কাছ থেকে শিখে ফেলতেন। কিন্তু ভাইব কোডিংটা ওইভাবে করা যাবে না যে, "আমাকে এটা বানিয়ে দাও।" আমি সেটা কপি করলাম, পেস্ট করলাম। এটা যদি করেন তাইলে আপনি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবেন না। আপনার ওই প্রজেক্ট মনে হবে যে ঠিক আছে আমি অনেক কিছু করে ফেলছি। কিন্তু আপনি যখন ইন্টারভিউতে যাবেন আপনাকে কখনোই বলবে না যে আপনি ভাইব কোডিং করে কি এটা বানাইতে পারেন? সেটা কিন্তু না। আপনার দক্ষতা থাকলে শুধুমাত্র তারা আপনাকে নিবে। আর ভাইব কোডিংটা হচ্ছে বা এআই কোড যেটা সেটা হচ্ছে এক্সট্রা। অর্থাৎ আপনি জিনিসটা করতে পারেন। একটা জিনিস আপনার যদি এআই করে দেয় তাহলে আপনার অনেকখানি টাইম সেভ হচ্ছে। সেক্ষেত্রে আমরা পার্সোনালি যারা সিনিয়র আছি আমরা এআই কোডটা ওইখানে ইউজ করি। যে আমি এটা পারবো। ইভেন এইখানে যদি এআই কোনো ভুল করে তাইলে আমি ধরে ফেলতে পারবো। কারণ আমি তো জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ এক্সপার্ট এবং সম্পূর্ণ জানি। আমরা সিনিয়ররা কিন্তু ওইভাবে ভাইব কোডিং করি না। আর আপনারা যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে আরো সাবধান থাকতে হবে। কারণ আপনাদেরকে এখন জিনিসটা শিখতে হবে। ঠিক আছে? আর ঠিক আছে আপনি ফ্লাটার দিয়ে শুরু করতে চাচ্ছেন। আমি তাহলে ফ্লাটার দিয়ে বলি। আর আপনার ভবিষ্যতে হয়তো আরো কিছু ডিসিশন চেঞ্জ হইতে পারে। যেমন আমার ১ম এ আমি ভাবছিলাম ওয়েবে যাবো। পরবর্তীতে এই যে ফ্লাটারে আসছি। তো এরকম স ১ম দিকে মানুষের সাধারণত অনেকখানি ডিসিশন চেঞ্জ হয়। একটা জিনিস আজকে ট্রাই করলাম, ২ মাস পরে আরেকটা ট্রাই করলাম, সেটা আবার ভাল লাগছে। এরকম হয় সাধারণত। তো আপনি ফ্লাটার নিয়ে যে দেশের জব মার্কেটের কথা বললেন, আমি ২০২১ সালে যখন জব ইন্টারভিউ দিতে যেতাম, তো ইন্টারভিউতে ফ্লাটারের যে জবগুলো সেইগুলোতে যখন এপ্লাই করতাম তখন ইন্টারভিউ দিতে গেলে দেখতাম যে মাত্র ২-৩ জন ইন্টারভিউ দিতে আসছে আমার সাথে। ইভেন অনেক সময় হয়তোবা আমি একা। এরকমও কিন্তু হয়েছে। মানে ওই টাইমে প্রতিযোগিতা খুব বেশি ছিল না। ফ্লাটার কোম্পানিগুলো চাচ্ছে, তারা লোক খুঁজছে। কিন্তু অতটা ফ্লাটারের লোক নাই। এইজন্য ইন্টারভিউ দিতে খুব বেশি লোক আসছে না। তো ওই টাইমে খুবই মোটামুটি সহজই ছিল ফ্লাটারে জব পাওয়া। এই মুহূর্তে আরো লোক ফ্লাটার শিখছে অবশ্যই। তো জব মার্কেটের কথা ওই টাইমের কথা বলি। ওই টাইমে হচ্ছে আমি ১ম একটা ইন্টার্নশিপ ১ মাসের একটা ইন্টার্নশিপ করি। তা কোম্পানিটা ছিল হচ্ছে বাজে একটা কোম্পানি। তারপরেও ফার্স্ট টাইম যখন আপনি হচ্ছে কোথাওই এপ্লাই করে পাচ্ছেন না। কারণ আপনার স্বাভাবিকভাবেই কোনো এক্সপেরিয়েন্স নাই। আপনার দেখানোর মতো কোনো প্রজেক্টও নাই। সেক্ষেত্রে আপনিও যেটা করবেন যে হচ্ছে যেইখানেই সুযোগ পান সেটা যত নরমাল কোম্পানিই হোক আপনি সেখানে ইন্টার্নশিপে কিন্তু যাবেন। কারণ সেখানে আপনাকে কিছু না কিছু শেখা কিন্তু অবশ্যই হবে, যতই খারাপ কোম্পানি হোক। তো রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো ওইগুলো পড়তে পারবেন, হ্যাঁ, সুযোগ পাবেন। তো আমার ক্ষেত্রেও আমি ওই জন্যই গেছি। ঠিক আছে, নরমাল কোম্পানি সমস্যা নেই। ১ মাস ইন্টার্নশিপ করলাম। সেখানে যেয়ে দেখলাম যে আমি যদিও ইন্টার্নশিপ করতে গেছি কিন্তু আমার সাথে আরেকজন আছে তিনি আমার থেকে বেশ ভালো পারে। কিন্তু তিনি খুব বেশি আমাকে হেল্প করতে সময় পাচ্ছে না। মানে তার ব্যস্ততা আছে তার অন্য প্রজেক্টের ইসে। তো তারপরেও আমি স্ট্রাগল করতে, করতে ১ মাসে মোটামুটি এপিআই এর ব্যবহারটা শিখে ফেললাম। এপিআই কিভাবে অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হয়। তো ওই টাইমে ১ মাস পরে আম তারা আমাকে করোনার মধ্যে আবার ওই টাইমে করোনার একটা লকডাউন চলছে। তো ওই টাইমে বাসা থেকে বলল যে আবার লকডাউন আসছে আপনারা বাসা থেকে কাজ করবেন। বাসা থেকে ঠিক আছে বাসা থেকে কাজ করব। আর ওই টাইমে ১ মাস পরে যেয়ে আমি যখন বেতনের কথা বললাম,
যে ইন্টার্ন হইলেও তেমন একটা ছোট একটা বেতন দেওয়ার কথা ছিল। তো সে বলে না, বেতন দিবে না কোম্পানির যে মালিক। তো তার সাথে আমার একটু ঝামেলা হয়। ঝামেলা হওয়ার ফলে স্বাভাবিকভাবে ওইখানে কন্টিনিউ করতে পারি নাই। তো ওই যে মোটামুটি আমি শিখতে পারছি। আর ওইখানে যাওয়ার আগে আমি নিজে একটা অ্যাপ বানিয়েছিলাম। সেটা হচ্ছে সহজ কোরআন শিক্ষা একটা অ্যাপ। এটা আমার নিজের শেখার জন্যে এবং সওয়াবের নিয়তে আমি এটা করছিলাম এবং খুব মন দিয়ে, খুব সুন্দর করে অন্তর দিয়ে অ্যাপটা বানানো। তো এই অ্যাপটার কারণেই কিন্তু আমাকে মেইনলি ইন্টার্নশিপে ওইখানে তারা আগ্রহী হয়। আবার এই ইন্টার্নশিপটা যখন চলে গেল, মানে আমি আর কন্টিনিউ করলাম না। তো তখন তা আমি হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই শুরু করলে আমার ওই অ্যাপটা দেখেই আরেকটা কোম্পানি আগ্রহী হয়। তো সেই কোম্পানিতে আমি হচ্ছে জুনিয়র হিসাবে 20,000 স্যালারিতে অফার পাই। বুঝতে পারছেন? আমি কিন্তু নতুন একদমই তখন মানে খুব বেশি কাজ পারিও না। মোটামুটি এপিআই এর ব্যবহারটা পারি, এরকম অবস্থায়। 20,000 স্যালারিতে আমি তখন ঢুকলাম। তো 20,000 স্যালারিতে ওইখানেও কিছু মাস করার পরে কিছু ঝামেলার কারণে ওইখানেও ছেড়ে দিলাম। আবার পরের বার আরেকটা কোম্পানিতে ঢুকলাম। ২ বছরের মাথায় আমার স্যালারি এভাবে মানে কয়েকটা কোম্পানি চেঞ্জ করছি আমি। আমার লোকাল জব মোটামুটি ২ বছর মতো করছি আমি বাংলাদেশের কোম্পানিগুলাতে। তো এর মধ্যে যেই ২-১টা কোম্পানিতে আমি জব করলাম। লাস্ট যে কোম্পানিটাতে আমি ছিলাম ওইখানে ২ বছরের মাথায় সম্ভবত, অথবা ১ বছরের মাথায়, আমার ঠিক খেয়াল নাই। আমার স্যালারি আসলে হচ্ছে ৩০। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আ আপনার ক্ষেত্রে বা অন্য কারোর ক্ষেত্রে সেটা নাও হইতে পারে। কারণ এটা আসলে ডিপেন্ড করছে আপনার গ্রোথটা কিরকম। আপনি দেখবেন যে অনেকে ১ বছরেই অনেক উপরে যাচ্ছে, অনেকে আবার ৫ বছরেও তেমন কোনো ইয়ে নেই। ৫ বছর পরে তার স্যালারি যে ৩০ হচ্ছে। আপনার হয়তোবা ইন্ডাস্ট্রি নিয়ে খুব বেশি আইডিয়া নাই, তারপরেও আমি আইডিয়া দিচ্ছি। অনেকের দেখবেন ৫ বছরে ৩০ হচ্ছে এবং সে ওই ৩০ টাকে অনেক, অনেক ভালো স্যালারি মনে করছে। কারণ ওইটা তার জন্য ভালো স্যালারি। তার খুব বেশি গ্রোথ হয় না, খুব বেশি সে শিখতে পারে না। ওই রিপিটেড কাজগুলাই একটার পর একটা বারবার করতে থাকে, কোম্পানি যা দেয়। আ সেটা ৫ বছর পরে তার স্যালারি ৩০ হয়েছে। আর অনেকে দেখবেন ১ বছর পরে যেয়ে তার স্যালারি ৩০, ইভেন অনেকে হচ্ছে ঢুকেই ৩০-৪০ এ। তা আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার কাছে স্ট্যান্ডার্ড স্যালারি কোনটা মনে হয়? যে ভাইয়া জুনিয়র হিসেবে আমি যদি এত স্যালারি পাই তাইলে আমার কাছে মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড। আজ মানে লাইক কোন লেভেলে? লাইক ইন্টার্নশিপ নাকি জাস্ট জুনিয়র ডেভেলপার? জুনিয়র পজিশনের কথা বলেন। আপনার কাছে কোনটা স্ট্যান্ডার্ড মনে হয়? জুনিয়র পজিশন আমার কাছে স্ট্যান্ডার্ড। আই ফিল লাইক এখন বাংলাদেশের কথাও যদি একটু চিন্তা করি, অন্যান্য বিভিন্ন জব মার্কেটের দিকেও যদি একটু দেখি, যা দেখছি অ্যাটলিস্ট লিঙ্কডইনে বিভিন্ন স্যালারি রেঞ্জ যেগুলো থাকে, আই থিঙ্ক জুনিয়রের জন্য 20,000 থেকে 30,000 টাকা, বা হয়তো 35, হুম। এখন এইটুক। এখন হচ্ছে আপনি হচ্ছে এই যে ১ম এ বললেন যে ডিএসএ বা এগুলা শিখতে বলে সবাই। আপনি ডিএসএ বা এগুলাতে কেমন সময় দিছেন বা আপনার কি মনে হয় কতখানি প্রবলেম সলভ করছেন? আমি যথেষ্ট প্রবলেম সলভ করছি। আমার কোড ফোর্সেসে আমি রেগুলারলি প্রবলেম সলভ করতেছি। বাট লিড কোডে আমি আগে অ্যাক্টিভ ছিলাম। লিড কোডে এখন লিড কোড ছেড়ে কাইন্ড অফ কোড ফোর্সেস এর দিকে যাচ্ছি। বাট লিড কোডে আমি আগে যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম। অ্যান্ড লিড কোডে আমার অ্যারাউন্ড ৩০০ থেকে ৩৫০ প্রবলেম সলভ করা হইছে। আর এছাড়াও রেগুলারলি আমি ডিএসএ কনসেপ্ট গুলা লাইক রেগুলারলি বলতে ওই তো ৩-৪ দিন পর, পর একটু কোড ফোর্সেস যখন কোনো প্রবলেমে আটকাই যায় আরকি, তখন ডিএসএ প্রবলেম গুলা মানে ডিএসএ কনসেপ্ট গুলো আমি একটু রিভাইজ করি। সো আমি রেগুলারলি ডিএসএ এর মধ্যেই আছি। আপনি আপনি যেহেতু রেগুলার ডিএস এর মধ্যে আছেন এবং আপনি বলতেছেন আপনি লিড করে ৩০০ ৩৫০ প্রবলেম সলভ করছেন। তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার ডিএস এর যে বেসটা যথেষ্ট স্ট্রং। আমার কাছে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার প্রতি আমার যে সাজেশন, আপনি হচ্ছে এখানে হচ্ছে ২ রকমের যারা ফ্রেশার বের হয় ভার্সিটি থেকে, তারা হচ্ছে ২ রকমের। ১, সে হচ্ছে ডিএসএ তে অনেক বেশি সময় দিছে, যেটা খুবই ভালো। আর ২, আ আরেক টাইপ যারা হচ্ছে ডেভেলপমেন্টের সময় দিছে। তারা ডিএসএ তে একদমই সময় দেয় নাই। ২ টাই ঠিক আছে। তবে আপনি যেহেতু ডিএসএ তে এ পর্যন্ত অনেক বেশি সময় দিছেন, আপনার প্রতি আমার যে গাইডলাইন থাকবে, আপনি হচ্ছে ভালো কোম্পানিগুলোতে এপ্লাই করবেন। আপনার সিভিটা সুন্দর করে সাজাবেন। লিড কোডের
জিনিসগুলা, কোড ফোর্সেস এগুলো হাইলাইট করবেন। ভালো যেসব কোম্পানিগুলা, যেমন ২-১টা কোম্পানির নাম বলি। ব্রেইন স্টেশন আছে বাংলাদেশের খুবই ভালো কোম্পানি। আ কনা এসএল, টাইগার আইটি, আস্থা আইটি, এরকম বেশ ভালো, ভালো কিছু কোম্পানি আছে যারা আপনার ডেভেলপমেন্টে কতটুকু কি করছেন ডাজন্ট ম্যাটার। তারা আপনাকে প্রবলেম সলভিং এর ওইটাকেই প্রাধান্য দিবে মেইনলি, যে আপনি প্রবলেম সলভিং কতটুকু করছেন। তো আপনি ওইগুলা হাইলাইট করে এইসব কোম্পানিগুলোর লিঙ্কডইনে ফলো করবেন, তাদের ওয়েবসাইট ফলো করবেন, কখন তারা জব অফার করছে মানে ফ্রেশারদের জন্য আরকি। তো তখন আপনার ওইগুলাতে এপ্লাই করবেন। তারা ইন্টারভিউ নেয়ার পরে তখন আপনাকে হচ্ছে একটা মোটামুটি ডিসাইড আপনি করবেন, অথবা তারাই আপনাকে অফার করবে যে আমাদের এখন এই পজিশনে জুনিয়র দরকার। তুমি হচ্ছে ইন্টার্ন হিসাবে আসো, বা তুমি জুনিয়র হিসাবে আসো। আমার মনে হয় আপনি ১ম দিকে ইন্টার্ন হিসাবে জয়েন করলে এইসব কোম্পানিগুলোতে ভালো হবে। তারপর ওইখান থেকে ওদের সাথে যখন চেনা পরিচিত হয়ে যাবে, আপনি যদি ভালো কোনো পারফরম্যান্স দেখাইতে পারেন, ওরাই আপনাকে অফার করে নিবে। মানে একটা অফার করবে যে তুমি এই পজিশনে আমাদের সাথে কাজ করো। এবং ওদের অফারগুলো সাধারণত এরকম হয় যে ফ্লাটার ডেভেলপারের না, বা ওয়েব ডেভেলপার না, ওদের সাধারণত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়ে দেয়, যে তোমার টাইটেল হচ্ছে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1 বা লেভেল 2, এরকম ওদের পজিশনগুলো হচ্ছে এরকম। তো আপনার যেহেতু এই ডিএস এর সাইটটাতে অনেক ভালো, আমার ইয়ে থাকবে যে আপনি নর্মাল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে আপনার হচ্ছে ইয়েটা নষ্ট করেন না, মানে আপনার ফিউচারটা অন্যদিকে চলে যাবে। আর আপনি যদি ভালো কোম্পানির গুলাতে যান, মানে আপনি ফার্স্ট কোন কোম্পানিতে ঢুকছেন এটার উপর কিন্তু আপনার ফিউচার ডিরেকশন নির্ভর করছে, আপনি কোন দিকে যাবেন। বুঝতে পারছেন? ভালো কোম্পানি যেগুলোর কথা বললাম, যারা আপনাকে শুধুমাত্র ডিএসএ তে ফোকাস করে ইন্টার্নদের জন্য বিশেষ করে, ওইসব কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন। ওইগুলোতে অ্যাপ্লাই করলে আপনার ফিউচার মোটামুটি শাইন। এবং আমি একজনের কথা বলতে পারি, আমার পরিচিত। উনি হচ্ছে ড্যাফোডিল ভার্সিটির। উনি হচ্ছে খুব ভালো কোডার ছিল আমার সিনিয়র ১ বছরের। তো উনি হচ্ছে আস্থা আইটিতে ঢুকছে। কোডিং এ অনেক ভালো ছিল। অনেক সময় দিচ্ছে প্রবলেম সলভিং এ। আস্থা আইটিতে সে জুনিয়র হিসেবে যখন ঢুকছে তখন সে ৩৫-এ ঢুকছে। ৩৫-এ ঢোকার পর মোটামুটি ১ বছর বা ২ বছর মতো সে আস্থা আইটিতে ছিল, এবং সে অনেক ভালো, ডেফিনিটলি সে অনেক ভালো। কারণ ওইখান থেকে সে অনেক কিছু শিখে ফেলছে ওই ১-২ বছরেই। তারপরে সে নেক্সট যেই কোম্পানিতে গেছে, সেটা একটা বিদেশি কোম্পানি। সেখানে সে ৭০ বা ৮০,০০০ মতো পায়। এটা তার সর্বশেষ আপডেট। আমি কয়েক বছর আগেকার কথা বলছি। এখন কি অবস্থা আমি জানি না। তো এই জন্য বললাম যে আপনি ১ম কোন কোম্পানিতে ঢুকবেন এটা নির্ভর করছে আপনার ফিউচার ডিরেকশন কোন দিকে যাবে। আর এই যে বললাম যে যারা শুধু ডেভেলপমেন্টের সময় দিছে, এরা কিন্তু ইন্টার্ন হিসেবে সাধারণত এসব ভালো কোম্পানিগুলোতে ঢুকতে পারবে না। কারণ এদের ওই যে ডিএসএ তে নাই, স্ট্রং বেসটা নাই। আর এসব কোম্পানিগুলো শুধুমাত্র ওইদিকে ফোকাসটা করে বেশি। ওরা আপনাকে নিজ হাতে গড়ে নিবে। আপনি যদি ভালো প্রবলেম সলভিং পারেন, তার মানেই ওরা আপনাকে একটা ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে ধরে নিবে তাদের কোম্পানির। বুঝতে পারছেন? এখন ফ্লাটারে আপনি সময় দিচ্ছেন, খুবই ভালো কথা। এটা আপনার কাজে লাগবে, ইন্টারভিউতে কাজে লাগবে। কারণ তারা জিজ্ঞাসা করবে যে আপনি কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন কিনা। তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি ফ্লাটার নিয়ে কাজ করছি, এবং সেইখানে আপনি সিম্পল একটা প্রজেক্টই করেন, সমস্যা নেই। কিন্তু সেই প্রজেক্টের মধ্যে আপনি ডিএস এর যে জিনিসগুলো আপনি শিখছেন, সেগুলো কিছু এপ্লাই করছেন কিনা সেটা কিন্তু তারা জানতে চাইবে। বা আপনি GitHub এ যদি কোড রাখেন, তাহলে তারা কিন্তু সেই কোডগুলা দেখবে যে সে আসলেই এগুলা, তার যে শেখাগুলা এগুলা তার কোডের মধ্যে এপ্লাই করে কিনা। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আর আপনার যে আরেকটা প্রশ্ন ছিল মনে হয়, ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কোনো প্রশ্ন ছিল? ইন্টারন্যাশনাল লাইট আমি আমার লাস্টের কোশ্চেনটা ছিল যে এমনি কিছু টিপস দেওয়ার, যে কিভাবে যেহেতু আপনি স্টার্টার ভালো পারেন, তো অ্যাজ আ ফেলোর বিগিনার আমি একটু জানতে চাচ্ছিলাম যে লাইক কিভাবে পড়লে আরো বেটার ওয়েতে আরো এফিসিয়েন্টলি হয়তো শিখতে পারবো, বা কিছু নিজেকে আরো কিভাবে মানে আরো কিভাবে বেটার প্রিপেয়ার করতে পারবো ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে লাইক ইন্টারভিউ এর জন্য সামথিং এগুলা। ওই যে আমি আপনাকে যেটা ডিরেকশন দিলাম, যে ভালো যে কোম্পানিগুলা, ওইগুলাতে আমি আমি আপনাকে যেটা বলবো যে আপনি হচ্ছে আপনার ডিএসএ তেই ফোকাস করতে থাকেন অনেক বেশি। বেসটা একদম স্ট্রং রাখবেন, ওইগুলাতে অ্যাপ্লাই করবেন।
ওরা মেইনলি আপনার ওইগুলাতে ফোকাস করবে বেশি, আপনার অবস্থা কীরকম সেটা বোঝার চেষ্টা করবে। আর ফ্লাটার পাশাপাশি এখানে সাপোজ আপনি 30% সময় দিবেন আর 70% দিবেন দিবেন ডিএসএতে। 30% সময়টা যদি আপনি ফ্লাটারে দেন, আপনি কিভাবে শিখতে পারবেন? আপনাকে যেমন একটা বললাম আমি, আপনি হচ্ছে এআইকে বড় ভাইয়ের মতো ইউজ করবেন। আপনার সিনিয়র, সে আপনার সাথে সবসময় আছে, আপনি কোথাও আটকে গেলে তার কাছ থেকে শিখে নেবেন। আগে আমরা একটা জিনিস শেখার জন্য টিউটোরিয়াল দেখতাম, অনেক সময় নষ্ট হতো। এখন এআই এর কাছে জিজ্ঞাসা করলে কত সুন্দর করে বোঝায় দেয় একই জিনিস, খুব সুন্দর করে বোঝায় দেয় কিন্তু লিখে। চ্যাট জিপিটির কথা বলছি। তো আপনি হচ্ছে যদি টিউটোরিয়াল দেখতে পছন্দ করেন, তো ইউডিউমিতে টিউটোরিয়াল কিছু আছে খুব একটা মেয়ের একটা ফ্লাটারের খুব ভালো একটা টিউটোরিয়াল আছে, খুবই পপুলার, মনে হয় মোস্ট পপুলার ইউডিউমিতে। ওর টিউটোরিয়ালটা কিনতে পারেন। আর যদি মনে হয় যে না, টিউটোরিয়াল কেনার মতো নাই, ইচ্ছা নেই, তাহলে হচ্ছে ইউটিউব থেকেও আপনি দেখতে পারেন। তো আপনি হচ্ছে বেসিক সবথেকে শেখার সবথেকে বড় মাধ্যম হচ্ছে টিউটোরিয়াল দেখা না, হচ্ছে প্রজেক্ট বানানো। ঠিক আছে, সবাই প্রথমে যেটা দিয়ে শুরু করে, সাপোজ টুডো অ্যাপ দিয়ে শুরু করে, তাইলে তার বেসিক একটা কার্ড নিয়ে আইডিয়া হয়, ডাটাবেস নিয়ে কাজ করার একটু আইডিয়া হয়। তো আপনি সেটা নিয়ে কাজ করবেন, প্লাস আপনার ডিএসএ কনসেপ্টগুলোও কিন্তু ওই কোডের মধ্যে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, মেমোরি এফিসিয়েন্সি, টাইম এফিসিয়েন্সি এগুলো চিন্তা করবেন। তারপর আপনি হচ্ছে এই এগুলো সুন্দর করে গিটহাবে রেখে দিবেন, গিটহাবটা সুন্দর করে সাজাবেন। আর ইন্টারন্যাশনাল মার্কেট নিয়েও আপনি হয়তো জানতে চান নাই, তারপর আমি বলি যে আপনি যদি এইসব ভালো কোম্পানিগুলোতে জব করতে পারেন, তাহলে আপনার ফিউচারটাও অনেক বেশি ভালো। ইন্টারন্যাশনাল কোম্পানিতে, যে বড় ভাইয়ের কথা বললাম যে উনি বাইরের কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে ঢাকাতেই, বাংলাদেশে কিন্তু ঢাকাতেও ভালো ভালো কোম্পানি আছে যেগুলা বাইরের, মেইনলি বাইরের, কিন্তু ঢাকাতেও তাদের হয়তো একটা ব্রাঞ্চ আছে। আহ, এরকম কোম্পানি কিন্তু অনেক ভালো ভালো স্যালারি দেয়। তো ফ্লাটারের যে জব মার্কেট, আমি বলবো যে হ্যাঁ, খুবই ভালো জব মার্কেট আছে বাংলাদেশে। তবে আপনি যদি হচ্ছে ওই রেগুলার ফ্লটার ডেভেলপার টাইপের হন, তাইলে আপনার বেতন ওই দেখা যাচ্ছে 20-30, বা খুব বেশি সিনিয়র হইলে 40-50 পর্যন্ত আটকায় থাকবে। আর যদি আপনি আহ, এই যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে ভালো কোম্পানি, যারা যারা আপনাকে ফ্লাটার ডেভেলপার বলবে না, আপনাকে বলবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইসব কোম্পানিগুলোতে যান, তাইলে আপনার হচ্ছে বেতন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা লাখের উপরেও দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আহ, এইগুলোই আমার মেইন আসলে জানা দরকার ছিল, যে লাইক যেহেতু একটা জার্নি স্টার্ট করতেছি, সো ওইটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড একটা রেজাল্ট কি হইতে পারে, ভবিষ্যতে কি পাইতে পারি না পাইতে পারি, বা আসলে এই জার্নিটা ওর্থ ইট কিনা, ওইটাই আমার আসলে আজকে মেইনলি আমি জানতে চাচ্ছিলাম আপনার থেকে। হ্যাঁ, অ্যান্ড আই থিঙ্ক আই গট মাই আনসার। ওকে। তো আর আরেকটা কথা বলে রাখি, যে অনেকে অনেক সময় আপনাকে ডিসিশনের একটা ইসে ভুগাই দিবে, যে না তুমি এইটা না ওইটা করো, ওইটা না এটা করো, এটার ফিউচার অনেক শাইন, এটা ভালো ওইটা ভালো। আমি বলি যে আপনার কোনোটা নিয়ে দ্বিধার মধ্যে যাওয়ার দরকার নাই। একদম প্রথমে আপনাকে যেটা নিয়ে আগাইতে হবে সেটা হচ্ছে আপনার কোনটা সব থেকে বেশি ভালো লাগছে। এরপরে ভবিষ্যতে কাজ করতে করতে আপনি নিজেই টের পাবেন যে ওকে, নেক্সট আমাকে এই জিনিসটা শেখা দরকার। কারণ আমার এই প্রজেক্ট, ইভেন ফ্লাটারের কথা বলি, যে অনেকে মনে করে ফ্লাটার মনে হয় শুধুমাত্র মোবাইল সাইডের কাজ। আমি ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে আমাকে মোবাইল সাইডেও কাজ করতে হয়, ইভেন ডাটাবেজের সাইডেও কাজ করতে হয়। তা আমাকে যখন যে জিনিসটা সামনে আসছে, আমাকে কিন্তু শিখে নেয়াই লাগছে। আমাকে যদি এখন ক্লায়েন্ট এমন বলে যে আচ্ছা তুমি কি নোড জেএস এ কাজ করতে পারো, আমার তো, আমি চাচ্ছি যে এই ফ্লাটার এর ব্যাকএন্ডটা নোড জেএস দিয়ে হোক, আমি আমি কিন্তু করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ আমার ওই অভিজ্ঞতাটা হয়েছে কোডিং নিয়ে দীর্ঘদিন থাকার ফলে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিয়ে থাকার ফলে, যে ঠিক আছে, আমার নতুন কোনো কিছু যদি আমাকে ধরতেও হয়, শিখতেও হয়, আমি একটু কিছুদিন সময় দিলেই কিন্তু ওইটা আমার শেখা হয়ে যাবে। কাজেই ভবিষ্যতে আপনার যেটা লাগে ওইটা আপনি এমনিও শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে আপনার এক্স্যাক্টলি যেটা খুব ভালো লাগে করতে, যেটার মধ্যে আপনি আনন্দ পান, ওটা নিয়েই আগাইতে হবে। কে কি বলছে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, জব মার্কেট সব ফিল্ডেই আছে। আপনাকে যদি যদি আপনি প্রপারলি এক্সপার্ট হন, প্রপারলি এক্সপার্ট, আমি রেগুলার ডেভেলপারদের কথা বলছি না, প্রপারলি যদি হইতে পারেন, তাইলে আপনার বেতন সব দিকেই আছে, যেই দিকেই আপনি লাগান না কেন। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন আছে?
না ভাই, আমার আর কোনো কোয়েশ্চেন নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে তাহলে রেখে দিলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।